আমরা এবার আবার আব্দুল্লাহ নাকিবের কাছে যেতে চাই। তো নাকিব, আপনাকেও আবার একই প্রশ্নটি করতে চাই যে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি যে বললেন নির্বাচন, ছাত্র সংসদের যে নির্বাচন, এই ছাত্র সংসদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে, এগুলোর মধ্যে কি কলেজও সংশ্লিষ্ট? কলেজ বলতে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে তো অনার্স, ডিগ্রি, মাস্টার্স। বেশ। তাহলে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশন হবে না তো হবে কোথায়? বেশ। বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনার জন্য ছাত্র সংসদের আসলে কোনো বিকল্প নাই, হুম, যেটা দীর্ঘদিন বাংলাদেশে উপস্থিত ছিল। হুম, এবং শুধু শেখ হাসিনা আমলে না, তার আগেও দীর্ঘদিন, মানে আমি যেটাকে ইঙ্গিত করেছি, শাসক গোষ্ঠী আসলে চায় না ছাত্ররা শিক্ষিত হয়ে উঠুক, এটা একটা ব্যাপার আছে, এখানে বন্ধ ছিল। এখন আমরা দাবি করতেছি, যেমন ছাত্র ফ্রন্টের 4 দশক, আমরা 4 দশকের উদ্বোধনী সমাবেশ যখন করছিলাম, তখন আমাদের দাবি ছিল যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কলেজগুলোতে ছাত্র সংসদ ইলেকশন দিতে হবে। তখন ছিল ফেসিস্ট হাসিনার আমল, এখন শেখ হাসিনা নাই, আমরা ফেসিস্ট মুক্ত দেশে আছি। যখন আমরা 4 দশকের সমাপনী প্রোগ্রাম করতে যেতেছি, তখন আমরা বলতেছি আসলে ছাত্র সংসদ ইলেকশন দিতে হবে। কিন্তু বাধাটা আসলে কোন জায়গায়? রাব্বির কথা যেটা শুনলে, যে আনন্দমোহন কলেজে সে বলতেছিল যে ফেসিস্ট মুক্ত করার একটা প্রক্রিয়া চলতেছিল এখানে। আমরা দেখছি যে 5ই আগস্টের পর আনন্দমোহন কলেজে যে ধরনের ছাত্রলীগের মানে নেতা যারা ছিল সরাসরি, তারা কিন্তু কেউ নাই। কিন্তু এদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে দেখা গেল আটপাড়া উপজেলার কোন একটা ইউনিয়নের সহসভাপতি, বা দেখা গেল ওই কোন একটা উপজেলার সাংগঠনিক সম্পাদক, তারা আনন্দমোহন কলেজের হাইলাইটেড নেতা না, ওরা কিন্তু হলে রয়ে গেছিল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথা বলতেছে, আবার সেটা বলতেছে গুপ্ত সংগঠন, ওরা হলের ভিতরে ঘাপটি মেরে বসেছিল। আপনি দেখছেন যে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেপেলের শিবির বলে পিড়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু ওরা আসলে শিবির ছিল না, আর সাধারণ মানুষ, যেহেতু ধর্মপ্রাণ মুসলমান, নামাজ কালাম করতো, কিন্তু শিবির কিন্তু ছাত্রলীগের মধ্যেই ছিল। আর এরা দুজনে হলে এখনো ছিল, 5 তারিখের পরে কিন্তু এদের হল থেকে বের করে দেওয়া হয়নি। তো এরা যখন হলেও আছে, এরাই যখন সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, আমরা তথ্য পথে যারা জানলাম যে যেদিন মারামারিটা হইলো, এদিন রাতের বেলা, পরের দিন 8টার সময় হল ত্যাগ করার কথা। তারা রাতে আরেকটা মিটিং বসায় বলতেছে যে এই ধরনের আমরা চাই না, আমরা এমন একটা পার্টি বা সংগঠন চাই যারা আমাদেরকে শেল্টার দিবে, আশ্রয় দিবে। কারণ আরেকজন দাঁড়ায় বলতেছে যে আমরা এই তথ্য মতে জানা যে আমরা ইসলাম ছাত্র শিবিরটা চাই। তখন আমাদের অনেকেই বের হয়ে চলে আসছে মিটিং থেকে, এই ধরনের কথাবার্তা আছে। তো আমাদের স্পষ্ট কথা যে নিষিদ্ধ সংগঠন এবং গুপ্ত সংগঠন, এরা যখন হলের আধিপত্য ধরে রাখতেছে, তখন আসলে এখানে হল সংসদ ইলেকশন হইলে বা ছাত্র সংসদ ইলেকশন হইলে আসলে এখানে লাভ কতটুকু হইতেছে? তাহলে আনন্দমোহন কলেজে ছাত্র সংসদ ইলেকশন করার জন্য আগে একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশটা হচ্ছে যে এই এই কলেজে ছাত্রলীগ ব্যতীত অন্য কোন সংগঠন যারা প্রকাশ্যে রাজনীতি করে, ক্রিয়াশীল রাজনীতিক সংগঠন, তারা কেউ রাজনীতি করতে পারে নাই, তারা আদর্শ প্রচার করতে পারে নাই, কথা বলতে পারে না, একটা বিশাল অংশ অ্যাপলিটিক্যাল প্রজন্ম তৈরি হয়েছে। কিন্তু নিষিদ্ধ সংগঠনের কর্মীরা এবং গোপন সংগঠনের লোকজন ঠিকই সক্রিয় আছে। আর হল সংসদে তো প্যানেল দেয়, ছাত্র মন্ত্রীদের প্যানেল, ছাত্র মন্ত্রীর নামে ইলেকশন হবে না, ছাত্র দলের নামে ইলেকশন হবে না, অমুক অমুক পরিষদ। তো দেখা গেল এখানে ওই একটা সুষ্ঠু ভোট হওয়া বা প্রপার সলিউশন পাওয়ার কোনো সুযোগ নেই। আবার হলগুলোতে একই অবস্থা, যারা এই হল ত্যাগ করতে চায় না এরকম একটা ঘটনার পরে তারা প্রভাব বিস্তার করতে চাইছে, তারপর বাধ্য হয়ে চলে গেছে, ওরা যদি থাকাকালীন সময় হলে ইলেকশন হয়, একই ঘটনা ঘটবে। দেখেন সর্বশেষ হাইকোর্টের রায়ের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হইলো, এই নির্বাচন আসলে জনগণের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাপ্তি আসলে কি? ছাত্রলীগ জোর করে হলের ভেতরে ছাত্র সংসদ ইলেকশন নিল, তাদের মতো করে ভোট কারচুপি করলো, মানে বিশেষ কোনো প্রাপ্তি নাই। আবার এখানে সবচেয়ে বড় ঝামেলা যেটা হয়েছে, যে এই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ ইলেকশন করতে গেলে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক ধারাও যুক্ত আছে। যেমন আমরা যেটা দেখি যে সভাপতি বিশাল ক্ষমতার অধিকারী, সভাপতি কলেজের প্রিন্সিপাল, অর্থাৎ ছাত্র সংসদ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, যারা ছাত্রদের পক্ষে দর কষাকষি করবে, ছাত্রদের অধিকার আদায়ের কথা বলবে। আবার আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যখন দেখতেছি, শুধুমাত্র ফার্স্ট ইয়ারে যারা রেগুলার ভর্তি হয়েছে তারাই মানে এখানে প্রার্থিতা করতে পারবে, তারাই এখানে ভোট দিতে পারবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মাস্টার্স করতে গেছে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, বা যে ছেলেটা পিএইচডি করতেছে সেই ইউনিভার্সিটির ছাত্র না, ওই ইউনিভার্সিটির পরিবেশে তার কিছু যায় আসে না। এই যে গঠনতন্ত্রে কিছু অগণতান্ত্রিক ধারা এখানে যুক্ত আছে, এবং ফেসিস্ট আমলের উচ্ছিষ্টভোগী যারা, তারা তাদের মতো করে বাহাল তবিয়ত আছে, শরীরের খোলস পাল্টায় চলতেছে, এবং অনেক সংগঠন এখানে রাজনীতি করতে পারেনি, এবং তাদেরকে
সন্ত্রাস বা হচ্ছে বিভিন্ন ভাবেই দেখানো হয়েছে। আর তারা যদি এখানে কিছুই না করতে পারে তাহলে এই ইলেকশন করার মাধ্যমে কি আরেকটা দ্রুত তড়িঘড়ি একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর অনুপস্থিত আরেকটা বাহিনীর পুনর্বাসনের কাজ করার তৎপরতা কি না? আমরা মনে করি যে ছাত্র সংসদ ইলেকশন খুবই জরুরি এবং এটা ফরজ করতেই হবে যত দ্রুত সম্ভব, কিন্তু এটা করার জন্য নিম্নমন্ত্রী যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন, ফ্যাসিস্টদের অংশীদার যারা হামলায় অংশগ্রহণ করছিল, যারা মৌনভাবে সমর্থন দিছিল, যারা এই অভ্যুত্থানটা মনে প্রাণে গ্রহণ করে নাই এবং তারা আভ্যন্তরীণভাবে এখনো ওই মেন্টালিটি মাথায় নিয়ে করে এই গণহত্যার পদ্ধতি বিন্দুমাত্র অনুসূচনা নাই, এদিকে চিহ্নিত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানে ছাত্র সংসদের যে গঠনতন্ত্র এটা ডেমোক্রেটিক করার পর এখানে আসলে শিক্ষার যখন একটা পরিবেশ তৈরি হবে এবং ছাত্র সংগঠনগুলা তাদের মতাদর্শ আদর্শ প্রচার করতে পারবে, তখন এখানে ইলেকশন হওয়া প্রয়োজন। বাকৃবির কথা যদি দেখেন ৫ তারিখের পর তারা বিভিন্ন অফিসে ভাঙচুর করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অফিস ভাঙচুর করার কোনো কথা নাই, নিষিদ্ধ সংগঠনের অফিস থাকবে না একটি বিশ্ববিদ্যালয়। ছাত্র মন্ত্রীর অফিস তারা ভাঙতে গেছে, ছাত্র ইউনিয়নের অফিস তারা লুট করে নিয়ে গেছে। তারা সাধারণ শিক্ষার্থীরা কি করতে হবে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চলবে না। এখানে নেতৃত্ব দেওয়া দিছে, পরবর্তীতে এদের সিকোয়েন্স আমরা খুঁজে দেখি এরা ছাত্র শিবিরের লোকজন। এই যে গুপ্ত সংগঠনের লোকজন, এইভাবে আসলে গুপ্ত ভাবে তড়িঘড়ি করে ইলেকশন দেওয়ার মাধ্যমে পরিবেশ কখনোই কায়েম হবে না। ছাত্র শিবিরকে কি আপনারা গুপ্ত সংগঠন বলছেন? আমরা তো তাই বলতেছি এবং আমরা তারা বলি যে প্রকাশ্য রাজনীতি করেন, জনগণের কথা ফেস করেন। তারা সেটা করছে না? না, আমরা তো দেখি না। আমরা তো এই শহরে শিবিরের নেতা কর্মীদেরকে চিনি না, কিন্তু সারা দেশের আমরা দেখতেছি তারা আওয়ামী লীগ থেকে বেরিয়েছে ধীরে ধীরে, ছাত্রলীগ থেকে বেরিয়েছে ধীরে ধীরে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই। আপনি যেহেতু এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, যে আন্দোলন ছিল, সেটার মধ্যে আপনি সামনের সারির মানুষ ছিলেন, সমন্বয়ক ছিলেন, তো তখন যারা যুক্ত হয়েছিল এদের মধ্যে অধিকাংশই মানুষ কি পলিটিক্যাল ছিল? তাদের কি পলিটিক্যাল মতাদর্শ ছিল কি? অধিকাংশ অংশগ্রহণকারীরা ছিল শিক্ষার্থী। আচ্ছা, প্রথমে যখন শুধুমাত্র এটা কোটা সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ ছিল, তখন এটা আমরা খুব কষ্ট করে লোকজন ডাইকে আইনা আন্দোলনটা চালাই গেছি। তখন মানুষের এক ধরনের মেন্টালি এখানে কাজ করছে। কিন্তু যখন আবু সাইদকে হত্যা করা হলো রংপুরে গুলি করে, তারপর দিন থেকে দেখলাম আমরা যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ছাত্ররা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করতেছে। অধিকাংশ বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা কি রাজনৈতিক সচেতন ছিল? তারা রাজনৈতিক সচেতন কি মাত্রায় ছিল? মানুষ মাত্রই তো রাজনৈতিক, সে মতাদর্শ যদি গ্রহণ না করে তাহলে সিংহভাগের মতাদর্শ দ্বারা পরিচালিত। স্পেসিফিকলি তাদের রাজনৈতিক মতাদর্শ না থাকলেও তারা রাষ্ট্র পরিচালনার নীতি এবং সরকারের নীতির প্রতি বিক্ষুব্ধ ছিল। এখন তারা তাদের অবস্থা কি? প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক অবস্থা চাইতেছিল। এখন তাদের অবস্থা কি? অধিকাংশ হতাশ, কিছু কিছু লোকজন আন্দোলনের পরবর্তীতে এটাকে ব্যবহার করে সুবিধা হাসিলে ব্যস্ত। এদিকে দেশের সংস্কার, আমাদের চাওয়া পাওয়া সবকিছু ব্যস্ত যেতেছে। তাহলে এত দ্রুত আশা এবং হতাশা কাজ করছে কেন? না, এটা তো আসলে একটা কথাই আছে। মহিউদ্দিন আহমেদের একটা বই পড়তেছিলাম, বলতেছিল বাঙালি যখনই কোনো ইস্যু পায় তখনই আন্দোলনের নামে। তখন একটু বাস্তবায়নের দিকে আগাইলেই তারা মনে করে তাদের আন্দোলন শেষ, বা কিছুক্ষণ পর তারা ভুলে যায় আসলে কি নিয়ে আন্দোলন করতেছিল। কিন্তু এই অভ্যুত্থানের যে ক্যারেক্টার, সেটা ছিল হচ্ছে আমরা এখানে এই যে প্রথমে শিবির নিয়ে আমরা কথা বললাম, গুপ্ত সংগঠন, তারাও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে এবং তাদের অংশগ্রহণ আছে। এবং আমরা যেটা বলতেছিলাম যে আসলে এই আন্দোলনের মাধ্যমে অন্তত একটা জিনিস আমরা অর্জন করছিলাম, সেটা হচ্ছে ডেমোক্রেট হওয়া। আমরা আশা করতেছিলাম পরবর্তী বাংলাদেশ আর রায় হোক না অন্তত ডেমোক্রেটিক হবে। কিন্তু আমরা দেখলাম যে না, আসলে মানুষ রাগে ক্ষোভে বিক্ষুব্ধতায় কিছু মানুষ অংশগ্রহণ করছে, কিছু মানুষ প্রকৃত অর্থেই মুক্তির লক্ষ্যে অংশগ্রহণ করছে, কিছু মানুষ অভ্যুত্থানের চেতনায় আসলেই গ্রহণ করছে। কিন্তু সমাজ যে পরিচালনা বা রাষ্ট্র যে পরিচালিত হইতেছে, আসলে অভ্যুত্থানকারী শক্তিদের মতামত, তাদের ভাবনা, তাদের চাওয়া পাওয়ার মাধ্যমে পরিচালিত হইতেছে না। ওই আওয়ামী ব্যুরোক্রেসি, ওই আওয়ামী লীগের আমলে গড়ে ওঠা যে ফ্যাসিস্ট সামাজিক কাঠামো, এভাবেই চলতেছে। বেশ, আপনার কথা মেনে নিচ্ছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আপনারা যুক্ত হয়েছিলেন, তো কেউ কি আপনাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল, না নিজস্ব যে একটা উদ্বেগ, নিজস্ব দায়বোধ সেখান থেকে গিয়েছিল? না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যক্তিগত বিষয় না। যখন দেখলাম আবার চাকরিতে পুনর্বহাল করা হয়েছে, তখন আমরা ছাত্র সংগঠনের সেই উদ্যোগ নিয়েছি যে একটা মিছিল মিটিং
প্রোগ্রাম করা দরকার। অপরাপর ছাত্র সংগঠন প্রাথমিক যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা তবে করছি সেটা স্বেচ্ছায়। স্বেচ্ছায়, এবং এটা আমাদের সাংগঠনিক দায়িত্ব। যেখানেই শোষণ বঞ্চনাকার বিরুদ্ধে আমরা লড়াই করবো। এটা তাহলে একটা সেটা সহজ যদি বিষয়। আপনার দায়িত্ব হয়, তাহলে আজকে যারা হতাশ হচ্ছে, আবার মনে করছে যে এই ধরনের লড়াই সংগ্রামে আবার নতুন করে আমরা যুক্ত হবো কিনা, বা যদি আরেকটা লড়াই সংগ্রামের এরকম করে আমরা অনিয়ম দেখি তাহলে আবার ঝাঁপিয়ে পড়বো কিনা, সেই ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনার কি আহ্বান থাকবে? সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বান, ঐক্য সংগ্রাম প্রগতির পতাকাবাহী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পতাকা দলে ঐক্যবদ্ধ হওয়া এবং সংগ্রাম পরিচালনা করা। এবং আমি মনে করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ফ্যাসিস্ট হাসিনা ভারত পলাই গেছে, তার ফ্যাসিস্ট শাসনে এখানে একচেটিয়া শাসন উপস্থিত নাই, তখন মানুষ আবার ওই যে বিরাজনীতিকরণের চিন্তা থেকে বেরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে, অভ্যুত্থানের অর্জন এটা, মানুষ আবার রাজনৈতিক চিন্তা ভাবনা করা শুরু করতেছে। আবার বলছে যে সংগঠন করা প্রয়োজন, সংগ্রাম প্রয়োজন। দীর্ঘ সংগ্রামের জন্য এই অভ্যুত্থানটা কাজে লাগিয়ে মানুষ আবার তৈরি হবে একটা চূড়ান্ত বিপ্লবের জন্য, যে বিপ্লবের মাধ্যমে এখানে শিক্ষার সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, শ্রমিক কৃষকের সংকট সবকিছু আসলেই মানে মিটমাট হবে। আপনাদের দুইজনকেই ধন্যবাদ, আপনাদের গুরুত্বপূর্ণ সময় সেটাকে স্যাক্রিফাইস করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সর্বশেষ আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, যে আমাদের এখানে দুইজন ছাত্র নেতা বসে আছেন, এই দুইজনই আমাদেরকে একটা ভরসা দেওয়ার চেষ্টা করলেন। সেটা হচ্ছে যে আনন্দমোহন কলেজ, যেটি নিয়ে এই 30,000 বা 32,000 ছাত্রছাত্রীর যে প্রায় লক্ষাধিক অভিভাবক, তারা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, সেই উদ্বেগ উৎকণ্ঠা তারা কমানোর জন্য যথেষ্টই বলেছেন, এবং তারা যে সকল পদক্ষেপ নিয়েছেন এতে করে মনে হচ্ছে যে সত্যিকারই কার্যকরী সেই পদক্ষেপটা থাকবে, এবং অভিভাবকদের বোধহয় এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। এর বোধহয় সঠিক সমাধান এই ছাত্ররা এবং শিক্ষকবৃন্দ সকলে মিলে করতে পারবেন। যদি প্রয়োজন পড়ে আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানরাও এই আনন্দমোহন কলেজেরই ছাত্র, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও হাত বাড়িয়ে দিব এই সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এই পথের কথন অনুষ্ঠান, এই আড্ডা এখানে শেষ করছি।